গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। কেউ ইচ্ছা করলেও দলের বাইরে ভোট দিতে পারবে না। আপনি যদি রাস্তার একজন ফকিরকেও নমিনেশন দেয় বিএনপি, তাকে রাষ্ট্রপতি করতে হবে। দীর্ঘ 50 বছর পর 71 সাল নিয়ে কথা বলতে চায় না। আর কেউ যদি ছোটোখাটো দল বেরিয়ে যায়, আমি মনে করি না 11 দলের ঐক্যজোটের কোনো ক্ষতি হবে। আমাকে দেশের স্বার্থ রক্ষা করতে হবে এবং যারা সরকারে আছে তাদের স্বার্থ বিবেচনায় রাখতে হবে। আমি যখন মন্ত্রী ছিলাম, প্রত্যেক এমপির জন্য আমি রাস্তাঘাট সেতু করেছি। এটা না যে শুধু এটা বিএনপির এলাকায় এটা কাজ হবে, অন্য এলাকায় কাজ হবে না, এই ধরনের কাজ আমি করি নাই। কারণ আমি শপথ গ্রহণ করি বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসাবে, কোনো দলের মন্ত্রী হিসাবে না। তো একজন রাষ্ট্রপতি যখন হয়, সে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়। প্ল্যাটফর্ম হয় একটা রাজনৈতিক দল, কিন্তু রাষ্ট্রপতি হয়ে যাওয়ার পরে তার প্ল্যাটফর্ম হয় জনগণ, বাংলাদেশ। যারা সরকারে থাকে তাদের সাথে মিলে কাজ করতে হবে, দেশের জনগণের স্বার্থ রক্ষা করতে হবে। এটা কঠিন দায়িত্ব। আমার জন্য এটা নতুন কোনো বিষয় না। আমি এই কাজ করেছি এবং এই কাজ করতে অভ্যস্ত। আমাদের যে বর্তমান সাংবিধানিক অবস্থা, সেখানে 70 অনুচ্ছেদ আছেই, এবং যারা সরকারি দল আর কি, যে বিএনপির বাইরে কাউকে ভোট দেওয়ার সুযোগ নেই। এই হিসাবে আপনাদের তো সংখ্যাগরিষ্ঠতা অনেক কম, নিশ্চিত পরাজয় জেনেও কেন স্যার এই পদের জন্য আসা স্যার? এটা তো আপনি অ্যাভয়েড করতে পারেন না। আপনি চান গণতন্ত্র, আর গণতান্ত্রিক পদ্ধতি আপনি অনুসরণ করবেন না, এটা তো অন্যায় কাজ। আমরা একটা দায়িত্বশীল নাগরিক হিসেবে 11 দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আমরা জানি প্রয়োজনীয় সংখ্যক সদস্য আমাদের নাই সংসদে, 1/3 নেই। এটা আমরা কখনো বিএনপির সমর্থন ছাড়া জয়লাভ করতে পারবো না। এটা জানার পরেও আমরা প্রার্থী দিয়েছি, কিন্তু আমরা জনগণকে বলতে চাই আমাদের কাছেও প্রার্থী আছে যার বিরুদ্ধে কোনো শিক্ষাগত যোগ্যতার অভাব নেই, পিএইচডি করা, তাও আবার লন্ডন থেকে, সলিমুল্লাহ কলিমুল্লাহর পিএইচডিটা। দীর্ঘ বর্ণাঢ্য জীবন, দুর্নীতির কোনো অভিযোগ নেই, নৈতিক স্খলনের কোনো অভিযোগ নেই, কোনো ধরনের কোনো অভিযোগ নেই। আল্লাহর মেহরবানি, তারা সবাই 11 দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে আমার নাম প্রস্তাব করবে, এটাই করেছে। যেহেতু 70 অনুচ্ছেদ আছে, এটা কেউ ইচ্ছা করলেও দলের বাইরে ভোট দিতে পারবে না। বিএনপি যে প্রার্থী হবে, বিএনপির সবাইকে তাকেই ভোট দিতে হবে। 11 দলীয় যে প্রার্থী হবে, 11 দলীয় জোটে যারা আছে তাদের সবাইকে 11 দলীয় জোটের প্রার্থীকে দিতে হবে। যেমন আমাকে 11 দলীয় জোটের প্রার্থী করেছে, আমাদের বোধহয় 90-এর কাছাকাছি ভোট আছে মহিলা সহ মিলিয়ে, ওই ভোটগুলি আমি পাবো। বিএনপির প্রার্থী এটা যদি যদুমধুকেও দেওয়া হয়, বিএনপির সব ভোট ওই যদুমধুই পাবে। এখানে উপযুক্ত আছে কিনা, দেশের কাজ করতে পারবে কিনা, এই ওজন বহন করতে পারবে কিনা, এটার কোনো কিছু আসে যায় না। এটা শুধু বিরোধী দলের দাবি ছিল না, এটা প্রত্যেকটা রাজনৈতিক দল দস্তখত করেছে, বিএনপি সহ, যে সংস্কারগুলি করতে হবে। এই সংস্কারের অন্যতম ছিল 70 অনুচ্ছেদটা বাদ দেওয়া, অর্থাৎ সংসদ সদস্যরা যাকে ইচ্ছা তাকে ভোট দেবে, কোনো বাধ্যবাধকতা থাকবে না। আপার হাউস লোয়ার হাউস হবে, জাতীয় সংসদ এবং আপার হাউস মিলে একসাথে ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত করবে। সে যেই দলের হোক না কেন, কে কাকে ভোট দিছে কেউ জানবে না, এটা গোপন ব্যালটের মাধ্যমে ভোট হবে। সুতরাং এখানে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার একটা সুযোগ থাকবে। এখন কিন্তু বর্তমানে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার কোনো সুযোগ নাই। আপনি যদি রাস্তার একজন ফকিরকেও নমিনেশন দেয় বিএনপি, তাকে রাষ্ট্রপতি করতে হবে। এখানে কোনো বিকল্প সামনে এমপিদের নেই। আমি দীর্ঘ 50 বছর পর 71 সাল নিয়ে কথা বলতে চাই না। আমি এখন কথা বলতে চাই আগামী 5 বছর পরে কী হবে, 20 বছর পরে কী হবে, আমাদের ছেলে মেয়েদের জন্য, বাংলাদেশের জন্য কী ধরনের ভবিষ্যৎ আমরা রচনা করতে চাই, কী ধরনের বাংলাদেশ আমরা দেখতে চাই, সেটা নিয়ে কাজ করতে চাই। পিছনের দিক তাকালে কোনো লাভ হবে না, এটা একটা ইতিহাস।
আপনি মুক্তিযুদ্ধ কি ও মুক্তিযুদ্ধ এটা নিয়ে জাতিকে বিভক্ত করে দেশের ক্ষতি করবেন। আপনাকে সমগ্র দেশকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাতেই একটা নেতৃত্বের বাহাদুরি। এখন যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি যদি সবাইকে ঐক্যবদ্ধ করতে পারেন, এখানেই হবে তার বাহাদুরি এবং তার সফলতা। 11 দলীয় যে ঐক্যটি আপনারা করেছিলেন সেখানে আমরা বিভিন্ন গণমাধ্যমের খবরে দেখছি যে এনসিপি থেকে জামাত আলাদা হয়ে যাচ্ছে এবং আরও কয়েকটি যে ধর্মভিত্তিক দলগুলো রয়েছে তাদেরকে সরিয়ে নিচ্ছে। হেফাজতে ইসলাম যে একটা নতুন একটা প্ল্যাটফর্ম করছে 7টা দল নিয়ে, এটাকে আপনারা স্যার কীভাবে দেখছেন? আমাদের এখানে 11 দল থেকে এখনো পর্যন্ত কেউ বেরিয়ে যায় নাই, আমরা সবাই ইন্ট্যাক্ট আছি। এটা পত্রপত্রিকায় কিছু আছে যারা আমাদেরকে পছন্দ করে না, তারা এইগুলি লেখে। আর কেউ যদি ছোটোখাটো দল বেরিয়ে যায়, আমি মনে করি না 11 দলের ঐক্যজোটের কোনো ক্ষতি হবে। বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞ। সবাই মনে করেছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং পরীক্ষিত একজন লোক, যার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই, শিক্ষাগত যোগ্যতার কোনো অভিযোগ নাই, সুন্দরভাবে জীবনযাপন করেছি বিদায় সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে। আমি সমগ্র জাতির কাছে কৃতজ্ঞ, 11 দলীয় ঐক্যজোটের সকলের কাছে কৃতজ্ঞ, আমাদের সকল নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ। আপনাদের মাধ্যমে আমরা জাতিকে বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সাথে কখনো বেইমানি করব না ইনশাআল্লাহ। মানুষের জন্য যেটা ভালো, আমরা হারবো বা জিতবো এটা প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে আমরা জনগণের পাশে সবসময় তাদের স্বার্থ রক্ষার জন্য দাঁড়াবো। আজকেও সেটাই মন মানসিকতা নিয়ে আমরা সবাই একসাথে হয়েছি এবং সর্বসম্মতিক্রমে ওনারা আমার নাম প্রস্তাব করেছে। সমগ্র জাতিকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কর্নেল অলি আহমেদকে মনোনয়ন দিয়েছেন এই নির্বাচনের জন্য 20 তারিখে রাষ্ট্রপতি নির্বাচন হবে। স্বাভাবিকভাবে এটা বুঝতে কারো বাকি থাকবার কথা নয়, যেটা এক ধরনের আনুষ্ঠানিকতা মাত্র। তারপরও প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা যেটাই হোক না কেন হচ্ছে, সংসদ সদস্যরা একটা ভোট দেবেন। দৃশ্যত এটা প্রমাণ করা যাবে যে এটা ভোটের মধ্য দিয়ে নির্বাচিত রাষ্ট্রপতি আমরা পেতে যাচ্ছি। সো মিস্টার সাইফুল হক, আমি সরকারের মানে সরকার পক্ষের মনোনয়ন এবং বিরোধী পক্ষের যে মনোনীত রাষ্ট্রপতি দল, বিএনপির নতুন রাষ্ট্রপতি হিসাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার যে মনোনয়ন বা আজকে তার যে মনোনয়নপত্র দাখিল, এটা মনে করি এটা মোটামুটি বলা যেতে পারে প্রত্যাশিত ছিল একটা। এবং ইতিমধ্যে আমি বহু জায়গায় বলেছি যে এবার আমরা একজন রাজনীতিককে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ পদে বা বলতে পারেন রাষ্ট্রের এক ধরনের অভিভাবক সুলভ যে পদ, সে পদে আমরা দেখতে চেয়েছি। কারণটা হচ্ছে যে রাজনীতিকদের চাপটা এই জন্য যে যাদের সাথে যারা দীর্ঘ জীবন বা বলতে পারে গোটা জীবনটা জনগণের সাথে কাটিয়েছেন, যারা জনগণের আকাঙ্ক্ষা বা তার যে প্রত্যাশা এটার সাথে যাদের একটা অর্গ্যানিক যোগাযোগ আছে, সম্পর্ক আছে, এটা পোড় খাওয়া মানুষ, সেই হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি মনে করি যে তার এই নির্বাচন, আমি মনে করি এটা বিএনপি নীতি নির্ধারক বা মাননীয় প্রধানমন্ত্রীর, তাই মনে করি তিনি একটা প্রজ্ঞার এবং এটা দূরদর্শী তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির স্ট্যান্ডিং কমিটি বা তারা একটা ভালো সিদ্ধান্ত তারা নিয়েছেন। আরেকটা গুরুত্বপূর্ণ হলো যে আমরা এই পদগুলোতে, কারণ আমাদের বাংলাদেশে পর্যন্ত 2-3 জন ছাড়া কেউ তার টেনিওর তারা শেষ করতে পারেননি। যদিও ফখরুল ইসলাম আলমগীর ভাইয়ের মতন বিএনপিতে আরও এরকম প্রজ্ঞাবান, দূরদর্শী আরও অনেক নেতৃবৃন্দরা আছেন, তো সেখান থেকে অবশ্যই কেউ না কেউ হতে পারত। তো শেষ পর্যন্ত এরকম যিনি দলের সবচেয়ে দুর্দিনে, খুব কঠিন সময়ে যিনি দলের হাল ধরেছিলেন, যে সময়টা আমি প্রায় বলি উপমহাদেশে যেসব দল সবচেয়ে নিপীড়িত হয়েছে রাষ্ট্রীয় সন্ত্রাস দ্বারা, বিএনপি গত 15-16 বছরে সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত, গুম, খুন, অপহরণ, মামলা নানাভাবে, এরকম একটা কঠিন সময়ে বিএনপির মতন এক ধরনের বহুত্ববাদী নানা ধরনের একটা মাল্টি ক্লাস পার্টিকে নেতৃত্ব প্রদান করাটা এটা খুব সহজ ব্যাপার ছিল না। তিনি সবার
জেল খেটেছেন, অ্যারেস্ট হয়েছিলেন, কিন্তু তিনি আশা হারাননি। ফলে তো দল নিশ্চয়ই এরকম একটা মানুষের উপরেই দল নির্ভর করবে। কিন্তু যখন তিনি রাষ্ট্রপতি হবেন আগামী 20 তারিখে মাননীয় সংসদ সদস্যদের ভোটে, যখন তিনি প্রেসিডেন্ট ইলেক্ট হবেন, তখন তিনি আর বিএনপির রাষ্ট্রপতি নন। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা বরঞ্চ মানে আনুগত্যের পরীক্ষায় আমরা দেখেছি 99 নাম্বার পেলেও তাদেরকে ফেল হয়েছে। আনুগত্যের পরীক্ষায় 100-তে পেয়ে কাউকে অতীতে আমরা দেখেছি আসতে হয়েছে। আমি বিশ্বাস করি যে নতুন যিনি আশা করি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন 20 তারিখে, হয়তো আমরা সন্ধ্যার পরে জানতে পারবো, তিনি সেই জায়গা থেকে তিনি এই পদের মর্যাদা, গুরুত্ব, সম্মান এটা রক্ষা করবেন। আর বিশেষ করে এবার যিনি রাষ্ট্রপতি হবেন তার নেতৃত্বে আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তখন একটা তত্ত্বাবধায়ক সরকারকে তাকে আসলে নেতৃত্ব প্রদান করতে হবে। তো সেখানে তিনি এবং ওই সময়কালে তাকে একটা খুব বড় দায়িত্ব তাকে পালন করতে হয়, অনেক গুরুত্বপূর্ণ তৎপরতার সিদ্ধান্ত। যদিও এখন সাংবিধানিকভাবে আমরা যদি ঐক্যমত কমিশনে আমরা যেসব আলোচনা করেছি, প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার একটা যৌক্তিক পুনর্বিন্যাস করা, সেটা যেহেতু এখনও তো সংবিধানে সেটা সংশোধনগুলো গৃহীত হয়নি, আমি আশা করি অষ্টাদশ সংশোধনের মধ্য দিয়ে অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবের পাশাপাশি বিল আকারে যেগুলো উত্থাপিত হবে, এটা অনেক সময় দুর্যোগে এবং অনেক সময় সরকারকে অ্যাডভাইস করবার ক্ষেত্রে, পরামর্শ করার ক্ষেত্রে আমি এমন দেখতে চাইব যিনি সরকার একটা বিল তার কাছে পাঠালো স্বাক্ষরের জন্য, তিনি হয়তো এটাকে নাকচ করতে পারবেন না, কিন্তু তিনি পুনর্বিবেচনার জন্য তিনি যাতে ফেরত পাঠাতে পারেন এবং এইটুকু প্রজ্ঞা, দূরদর্শিতা, এইটুকু মেরুদণ্ড সম্পন্ন মানুষ নিশ্চয় আমি দেখতে চাইব। আমি আশা করব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং তিনি আমাদের একটা গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক ট্রানজিশনের এই পর্যায়ে রাষ্ট্রের প্রধান ব্যক্তি হিসাবে, অভিভাবক হিসাবে তিনি তার সাংবিধানিক দায়িত্ব দক্ষতা, যোগ্যতার সাথে পালন করে নির্বাচিত হওয়া, সংসদে প্রার্থিতা ইত্যাকার বিষয়াদি কেন্দ্র করে তার যে তার মুক্তিযুদ্ধের আদর্শের একেবারে বিপরীতে, বা বলা যেতে পারে তিনি সারা জীবন তার সৈনিক জীবনের পরবর্তী তার যে রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এই জীবনের একেবারে উল্টো দিকে যাত্রা করে তিনি জামাত জোটের তিনি রাষ্ট্রপতি প্রার্থী। এটা ওনার ব্যক্তিগত মর্যাদা, সম্মানকে এটা বৃদ্ধি করেনি, বরঞ্চ এটা তাকে প্রশ্নবিদ্ধ করেছে। সেই সমাজে কর্নেল অলি আহমেদ, তার যে একটা ব্যক্তি অলি আহমেদের যে মর্যাদা ছিল, তো সেটা তো বোঝা গেছে যে তিনি সেটাকে ধরে রাখতে পারেননি। তো হয় আমাদের এরকম, তিনি একা না, আমাদের রাজনীতির মধ্যে এরকম অনেকে আছেন, তারা গণেশ উল্টিয়ে দেওয়ার, শেষ পর্যন্ত তারা তারপরে বলতে পারেন উল্টো দিকে যাত্রা করা, তো এরকম অনেকে ব্যক্তিবর্গই আছেন। তো সে জায়গাটা তারা করেছেন এবং এটা জামাত তো এটা একটা রাজনৈতিক কার্ড তারা ব্যবহার করেছেন, এই অর্থে যে জামাত ঐতিহাসিকভাবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাদের যে রাজনৈতিক অবস্থান, বা পাকিস্তানিদের রাজনৈতিক এবং সামরিক সহযোগী হিসাবে তৎকালীন জামাত ইসলামী এবং তার নেতৃবৃন্দের যে ভূমিকাটা, তো সেই ভূমিকা কি এই অলি আহমেদকে রাষ্ট্রপতি তারা তাকে প্রার্থী করবার মধ্য দিয়ে কি ওটাকে ঢেকে যাবে? তার কোনো সুযোগ নেই, বরঞ্চ এগুলো মানুষ বোঝে মানে এগুলোর জন্য। কিন্তু আমি অন্য দিক থেকে বলি, তারা তো যে কোনো মানুষকে তারা করতে পারেন, আর তিনি তো জানেন না তেনার এটা দরকার ছিল না, এটা তার দিক থেকে এটা দরকার। তিনি জানেন যে যেই নির্বাচনের প্রতিযোগিতায় তিনি আসলে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সুযোগটা দেখা যাচ্ছে মোটামুটি নাই বললেই চলে, কারণ আমাদের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী এটা যদি ভবিষ্যতে পরিবর্তন না হলে সংসদ সদস্যদের দলের বাইরে যেয়ে স্ব দলের বাইরে যেয়ে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। আর যেহেতু এটা একেবারে এটা প্রকাশ্য ভোট, এটা তো ফলে কোনো সুযোগটা নেই। তো এরকম একটা নিশ্চিত জায়গাটা জানার পরে কেবলমাত্র জামাত এবং এই বিরোধীদের একটা রাজনৈতিক টুলস হিসাবে তার মতন মানুষের সম্ভবত ব্যবহার হওয়াটা, এটা মানুষ খুব ভালোভাবে নেবে এটা মনে হয় না। বাট জামাত তারা প্লে করেছে, তারা এটাকে কি কোনো কিছুই বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেতে না দেওয়া। আমি শুনলাম একজন এইরকম ল্যাঙ্গুয়েজে কথা বলছেন, বাক্যটা শুনতে খারাপ না, ভালো লাগে আর কি, ভালোই তো লাগে। তারা তাদের আছেন,
তাদের এখন কত বেশ কিছু 80-র উপরে হবেন সব মিলে টিলে। তো তারা আছেন, তারা একটা ভোট টোট করবেন, তো ভালো। এটা তো বহু বছর পরে, প্রায় 30 বছর পরে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন একজন ব্যক্তি যার যত কাছে গেছি তত বেশি আকৃষ্ট হয়েছি। তার প্রতি বিরূপ মনোভাব আসার কোনো সুযোগ নেই, কারণ না। এবং আমি ব্যক্তিগত আমার অভিজ্ঞতা যেটা আমি বর্ণনা করছি সেটা হলো এই যে ওনার যত কাছে গিয়েছি ওনাকে তত ভালো লেগেছে, ওনাকে তত ওনার প্রতি আস্থা আনা গেছে, উনি তত বিশ্বাসযোগ্য মানুষ বলে বিবেচিত হয়েছেন। এইরকম একজন মানুষ তিনি দেশের রাষ্ট্রপতি হচ্ছেন, এটা সত্যি আনন্দের ব্যাপার। এবং এটা খুব ব্যতিক্রম ব্যাপার হবে দেখবেন। আমি ক্ষুদ্র মানুষ, ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করার যোগ্যতা আমার অতটা নেই, কিন্তু আমার উপলব্ধিবোধ যতটুকু জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে আমি নিশ্চিত বলতে পারি যে মানুষ একটা একজন ব্যতিক্রম মানুষকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে পেতে যাচ্ছে। এটা যেমন আমাদের দলের বিচক্ষণ সিদ্ধান্ত, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন, এবং দেশের মানুষের জন্য এটা একটি সত্যিকার অর্থেই খুব চমৎকার একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। মানুষ উৎফুল্ল হবে, আনন্দিত হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখেন যেমনি একজন লেখাপড়া জানা শিক্ষিত মানুষ, একজন পরিশীলিত মানুষ, একজন মার্জিত মানুষ, একজন শিক্ষক সুলভ আচরণ, মানুষের প্রতি অত্যন্ত দয়ালু, দায়িত্বের প্রতি তিনি অত্যন্ত অতন্ত্র প্রহরীর মতো সজাগ ছিলেন, সাবলীলভাবে কোনো উগ্রতাকে কখনো দেখেন নাই। স্বৈরাচার যখন জোর করে এই রাষ্ট্রকে দখলে রেখেছিলেন তখনও রাজনীতি করতে গিয়ে আপনারা দেখবেন কোনো জায়গায় কোনো বক্তব্যে মির্জা ফখরুলকে আমি কখনো তার বক্তব্যে বা তার চিন্তায় বা তার প্রকাশে কোনো উগ্রতা আমরা দেখিনি। এখন একজন রাজনৈতিক নেতা, বিএনপির মহাসচিব, তাকে মনোনয়ন দেওয়া হয়েছে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে। ওনার প্রতি জাতির সবচেয়ে বড় কৃতজ্ঞতাবোধ যেটা হবে এবং বেশি আশাবাদী মানুষ হবে এবং উনি এটা প্রমাণ করবেন, সেটা হলো এই যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব দেশের রাষ্ট্রপতি হচ্ছেন, রাষ্ট্রপতির পদে বসার পরে ওই পদটাকে আর উনি রাজনৈতিকভাবে ব্যবহার করার মতো কোনো মানসিকতা, কোনো আকার ইঙ্গিত বা কোনো রকম উদ্দীপনা আমি ওনার মধ্যে লক্ষ্য করিনি। তাহলে আসলে ব্যাপারটা কি, দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে দেশের বিভিন্ন পদে নির্বাচিত হবে, অর্থাৎ দেশের মানুষকে উপেক্ষা করে শুধু দলকে নিয়ে, যেটা অনেক কি এরকম রাজনৈতিক নেতৃত্ব যারা বসেছেন নানা রকম অভিযোগ অনুযোগের শিকার তাদের হতে হয়েছিল এবং অনেক ব্লেম নিয়ে তাদেরকে চলেও যেতে হয়েছিল অনেকে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখবেন হি উইল বি আনলাইক আদার্স, অর্থাৎ এমন একজন মানুষ হবেন যিনি জাতিকে ওন করবেন, মানুষ যার প্রতি আস্থা আনবেন। আমি ওনাকে আবার অভিনন্দন জানাচ্ছি। এরকম একজন রাষ্ট্রপতি বাংলাদেশের জন্য খুব প্রয়োজন ছিল এবং সত্যি আমি বলবো আমরা ভাগ্যবান যে, এবং ওনার প্রতিও আমার কৃতজ্ঞতা বোধ এ কারণে যে উনিও ব্যক্তিগতভাবে সম্মতি দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি হওয়ার জন্য ভবিষ্যৎ বাংলাদেশে। ওনার প্রতিদ্বন্দ্বী হিসেবে যিনি এখন ওনার প্রতিদ্বন্দ্বী দেখেন, ব্যাপার হয়েছে মানে একটা ছোট গল্প আর কি। দুই লোক রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করছে, তো এর মধ্যে একজন লোক দেখে দাঁড়িয়ে গেছে, কি ভাই আপনাদের ঝগড়ার কি কারণ? বলে দেখেন আসলে লোকটা একটু কেমন যেন একটু বোকা টাইপের বা পাগল টাইপের। তো আরেকজন বলছে না আমি না ভাই, আসলে পাগল সে। তো তখন যেই লোক আইসা এই অবস্থায় পড়ে গেলেন সে জিজ্ঞেস করতে আছে, আচ্ছা ভাই ঠিক আছে আমি দেখি আসলে কে পাগলামি করতেছে। তখন একজনকে বলতেছে, ভাই আপনি একটা কাজ করেন, আমার অফিসে গিয়ে দেখাচ্ছেন তো আমি আছি কিনা। সেই করতে গিয়ে দৌড়ে তার অফিসে যাচ্ছে, ওই লোক আছে কিনা যে লোক প্রশ্ন করলো। তো উনি যাওয়ার পরে এই লোক দাঁড়িয়ে বলতেছে, দেখলেন কেমন পাগল। জামাতের সবসময় এদেশের স্বাধীনতা, মুক্তিযোদ্ধা এদেরকে নিয়ে একটা পরিহাস করতো জামাত। এবং আমার কাছে মনে হচ্ছে কর্নেল অলিকে সর্বশেষ রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়ে জামাতের সর্বশেষ পরিহাসের শিকার হলেন তিনি এতটা নির্বোধ হবেন এটা আমার ভাবনা ছিল না। আমি এতটা কখনো ভাবি নাই যে কর্নেল অলির মতো একজন বিচক্ষণ, যে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জন্মলগ্ন থেকেছিলেন, সেই মানুষটা এরকম একটা পরিহাসের শিকার হবেন বা নিজের পরিহাসের পাত্র বানাবেন, এটা সত্যি আমার কাছে খুব আশ্চর্যজনক। আবার আরেকটা জিনিস দেখেন, এই অবস্থায় আসার পিছনে তার কারণটা কি। একজন মানুষ, দল যখন বিএনপি বারবার ক্রাইসিসে পড়েছে তখন দলের গুরুত্বপূর্ণ মানুষের উপরে কিন্তু নির্ভর করতে চাইছে। যেমন গত 17 বছর জাতীয়তাবাদী দল আজকের মাননীয় প্রধানমন্ত্রী তাকে যখন জোর করে দেশ থেকে বের করে দেওয়া হলো, সেই মানুষটা যাওয়ার পরে সে
মানে আপনার অনলাইনে বা ওভারসিজ থেকে দেখবেন আপনি দলের জন্য কিনে প্রাণান্তক চেষ্টা করে গেলেন। আর এখানে বসে এতটাই আস্থাভাজন মানুষ ছিলেন তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে, ম্যাডামকে প্রহসনের মামলায় জেলে পাঠানো হলো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী করলেন, এই দলটাকে এমনভাবে ওন করলেন যে মানুষ তার প্রতি আস্থা আনতে পেরেছে। অনেক সময় দেখা গেছে যে সরকারের নির্যাতনে তার আশেপাশে অনেক সময় অনেককে দেখাও যায়নি, কিন্তু মির্জা ফখরুল ইসলাম অবিচল একদম আস্থার সঙ্গে কিন্তু তিনি দায়িত্ব পালন করে গেছেন। এখন উনি কি করলেন, জামাত ওনাকে মনোনয়ন দিলেন, জাতিকে দেখাইলেন মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আরেকটা পরিহাস, এবং সেইখানে গিয়ে উনি পা দিলেন। একটা লোক আপনি চিন্তা করেন, আপনি আর্টিকেল 70 কথা যারা বলছেন, সাইফুল ভাই বলছে, আপনি স্মরণ করিয়ে দিয়েছেন, এটা তো সমাজে বিদ্যমান। এই মানুষটি 2008-এ বিএনপি থেকে চলে গেলেন মাত্র কি কারণে জানেন? বিএনপির কাছে জবরদস্তি করে, অর্থাৎ বিএনপি জোটের সঙ্গে যে নির্বাচনটা করতে চাইলো এবং করলো, সেখান থেকে জোটের কম্পোনেন্টকে বাদ দিয়ে উনি ওনার একটা আসনে তো নিলেনই, ওনার স্ত্রীকে নমিনেশন দেওয়া হলো না বলে উনি বিএনপি থেকে বের হয়ে গেলেন। এবং এরপর আপনি দেখেন ওই যে রাজনৈতিক দল এখন মানে তিনি পরিচয় দিয়ে জামাতের সঙ্গে গেলেন, সেখানে যাকে নিয়ে মহাসচিব করলেন সে কিন্তু আর এখন তার সঙ্গে নাই। আপনি লক্ষ্য করেছেন অনেকেই তার সঙ্গে তাদেরকে সে বের করে নিয়ে গেছিল বিএনপি থেকে, খুবই অল্প সংখ্যক, তারা কিন্তু তাদের সঙ্গে নাই। এখন মুশকিল হলো এই যে জামাত ওনাকে মনোনয়ন দিয়েছে, জামাত দেখিয়েছে যে জামাতের বর্তমান যারা জামাতের নেতৃত্বে তাদের প্রতি মুক্তিযোদ্ধাদের অনেক আস্থা। এবং আপনি দেখবেন জামাতের যারা সংসদে নির্বাচিত হয়ে আসছে এবার, তারা অনেকেই কিন্তু ইভেন যাদের 1971-এর পরে জন্ম, তারাও বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে বলে আমরা মুক্তিযোদ্ধা ছিলাম। কেউ কারো বাবা মারা গেছে 1971-এর আগে, সেই লোক বলে আমার জন্ম 1971-এ স্বাধীনতার সময়। কেউ বলে আমার বাবা, একজন সংসদ সদস্য সংসদে, তার বাবা মারা গেছে 1974 সনে, সেই লোক বলে আমার জন্ম স্বাধীনতার, যাদেরকে ফাঁসি দিয়েছে, যারা জেলে মারা গেছেন, একমাত্র আজহার সাহেব ছাড়া আর সবাই তো চলে গেছেন, একমাত্র উনিই ফাঁসির আসামি জেল থেকে বেরিয়ে এমপি হলেন। এই জামাত কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে কোনো আন্দোলন করেনি। আপনি যখন কোঠা আন্দোলন করছে যারা আজকে এনসিপি পরিচয়ে জামাতের সঙ্গে কম্পোনেন্ট হয়েছে এবং একদিন হয়তো জামাতে বিলীন হয়ে যাবে, এটা আমার ভয় তাদেরকে নিয়ে, এবং আমি অত্যন্ত ব্যথিত হব যদি এমনটা হয়। তারা কি করলেন, তারা ছাত্র সংগঠন অর্থাৎ সরকারি ছাত্র সংগঠনের পরিচয়ে তারা কোঠা আন্দোলন করলেন। আপনি একটা মজার জিনিস দেখেন, তাইলে হলো কি, আবার কি করলো, জামাতের যারা উদারপন্থী সংগঠন, উদারপন্থী যারা ছিলেন মধ্যপন্থী যুবক শ্রেণীর, তারা কি করলেন, জামাত থেকে বাইরিয়া নতুন একটি রাজনৈতিক দল করলেন। কি কারণে? তারা বুঝাইলো যে পুরনো ধ্যান ধারণার জামাতের সঙ্গে আমরা নাই, কারণ আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত। যেটা হলো এই কোঠা আন্দোলনে তারা কি করলেন, একদিন শুধু দলের একজন নেতাই স্টেটমেন্ট দিয়ে বললেন যে সরকারের কাছে আমাদের এই 5 দফা এবং তার মধ্যে এই কোঠা আন্দোলন আপনারা মেনে নেন। তো এইরকম প্রহসনের রাজনীতি যারা করে অলির দিয়ে সেখানে এসে একটা মতিভ্রম হবে। আজকেও যে চ্যালেঞ্জ এই সরকারের সামনে, যে সে তার রাজনীতিটাকে কতখানি ধরে রাখতে পারবে, রাজনৈতিক সংকটকে সে রাজনৈতিক মানে উন্নয়ন অগ্রগতি দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান কিন্তু হয় না। আমি যেটুকু বুঝি রাজনীতির ছাত্র হিসেবে, সেটা রাজনীতি দিয়েই করতে হবে। এক্ষেত্রে যে রাজনীতির কথা, যে অপোজিশনের কথা সংসদে মিস্টার তালুকদার উল্লেখ করলেন, সেটা নিয়ে আমি আপনাদের ভাবনাটা একটু শুনতে চাই। আপনাকে ধন্যবাদ। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। এটা প্রথমত আমি মনে করি, যেটা আপনি এক পর্যায়ে শুরুতে বললেন, যে হাসিনা সরকারের পতনের বড় কারণটা তার যদি কেবল মানে প্রচলিত অর্থে উন্নয়ন যদি প্রশ্নটা উঠত, তাহলে হয়তো হাসিনাকে এরকম একটা ট্র্যাজিকভাবে তাকে বিদায় নিতে হতো না। তিনি ফেল করেছেন রাজনীতিতে। তিনি রাজনৈতিকভাবে মানুষকে যে হিউমিলিয়েট করা, অপমান করা, বিশেষ করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে গণতান্ত্রিক অধিকারটা রুদ্ধ করে
যেটাকে আমরা রাজনীতির ভাষায় একটা কর্তৃত্ব, তখন মনে করলেন একটা পারিবারিক সম্পত্তির মতন, একটা জমিদারি চালানোর মতন ব্যবস্থা, বাংলাদেশের মানুষ সেটাকে গ্রহণ করেনি। তাহলে তার পাল্টা এখন বিএনপি 12 তারিখের 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মানুষের যে পপুলার ম্যান্ডেট বিএনপির প্রতি বা বিএনপির মিত্রদের প্রতি, 17 তারিখে বিএনপি সরকার গঠন করলেন, ফেব্রুয়ারির 16 তারিখে 6 মাস যাবে। আমি এটা নিয়ে কিছুটা উদ্বিগ্ন, যদি খুব খোলামেলা বলি। যারা এই অনুষ্ঠান যারা দেখছেন তৃতীয় মাত্রার, আমি ইতিমধ্যে 20 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী যুগপথের 42টা রাজনৈতিক দলকে যমুনাতে তিনি শুভেচ্ছা বিনিময়ের জন্য আমাদেরকে দাওয়াত দিয়েছিলেন। আমাদের আরও 4-5 জন বন্ধুরা কিছু কিছু টুকটাক কথা বলেছেন। আমি অনেকগুলো প্রশ্নে, আমি প্রায় 8-9 মিনিট, আমি প্রায় 8-9টা প্রশ্নে আমি আসলে কথা বলেছি। তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলেছি যে সরকারের বেশ কিছু সামাজিক সূচকে, অর্থনৈতিক সূচকে সরকারের বেশ কিছু উদ্যোগ যেগুলো সরকারের নির্বাচন ইশতেহারে ছিল বা তার কমিটমেন্টের মধ্যে ছিল, তারা নিয়েছেন। প্রধানমন্ত্রী তার যে চলাফেরা, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, খুব সহজ সরল একটা জীবনযাপনের চেষ্টা, প্রোটোকল কমিয়ে আনা, মন্ত্রীদের প্রোটোকল কমিয়ে আনা, সরকারের যথাসম্ভব সরকার পরিচালনার ব্যয়টাকে সীমিত করা, সংকুচিত করা, এগুলোর ব্যাপক একটা অ্যাপ্রিসিয়েশন আছে, কোনো সন্দেহ নেই। এবং প্রধানমন্ত্রী নতুন একটা রাজনৈতিক সংস্কৃতি তিনি তৈরি করবার একটা চেষ্টা আমরা দেখছি। কিন্তু আমি মনে করছি বিএনপি কিছুটা রাজনৈতিক দিক থেকে পিছিয়ে পড়ছে কিনা, এটা নিয়ে আমি 20 তারিখে যমুনার মিটিংয়ে আমি আমার উদ্বেগ জানিয়েছি এবং বলেছি যে বিএনপির বিরুদ্ধে যে সমস্ত প্রচারণা বা অপপ্রচার যেগুলো চলছে, বিএনপি জুলাই সনদ মানে না, বিএনপি অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তার বিপরীতে যাচ্ছে, বিএনপি তার কমিটমেন্ট থেকে বিএনপি সরে আসছে, আমি বলেছি এর মধ্যে বিএনপি এগুলোকে যথাযোগ্যভাবে ঠিক রাজনৈতিক দিক থেকে এগুলোকে ঠিক মোকাবেলা করতে পারছে না। এবং কারণ যারা এটা প্রচার করছেন তখন তাদের অনেকের রাজনৈতিকভাবে জন্মই হয়নি, তখন আমরা ফলে অন্যদের স্বপ্ন কল্পনার বাইরে যে যারা তখন এটা চিন্তাও করেননি, তখন আমরা বলেছি পুরনো জমানায় আমরা আর ফিরবো না। এবং কোনো ব্যক্তি ক্ষমতাকে কেউ যেন জমিদারি মনে করতে না পারে, কেউ যেন ব্যক্তিগত একটা তহসিলদারির মতন করে ব্যবহার করতে না পারে। এবং নির্বাহী বিভাগের সাথে সংস্কারের মূল কথাটা কি, নির্বাহী বিভাগের সাথে আইন প্রণয়নী বিভাগ, পার্লামেন্ট, জুডিশিয়ারির একটা লজিক্যাল রেশনাল ভারসাম্য থাকবে, সেটা আমরা চেষ্টা করেছি খানিকটা এনশিওর করবার জন্য। বিএনপি গত 2 বছরে বিশেষ করে এমনকি সরকার গঠনের পরেও যে অপপ্রচারগুলো বিএনপির বিরুদ্ধে, বিএনপি যথাযোগ্য ঠিক রাজনৈতিক দিক থেকে ঠিক উত্তরটা করতে পারছে না। একটা সুযোগ বিএনপি নষ্ট করেছে বলে আমি মনে করি। বিএনপির সঙ্গে এই প্রশ্নে আমাদের কিছু দ্বিমত। আমি মনে করি যে গণভোটের প্রশ্নে যেটাকে বিএনপি সবচেয়ে বেশি অভিযুক্ত করা হচ্ছে, গণভোট নিয়ে আমাদের আপত্তি ছিল, প্রশ্নগুলো নিয়ে আমাদের আপত্তি ছিল, কিন্তু যখন শেষ পর্যন্ত যে কোনো কারণেই হোক, যখন আমরা গ্রহণ করলাম, যখন আমরা হাতে আমরা ক্যাম্পেইন করলাম, বিএনপি যখন ক্যাম্পেইন করলাম, জনাব তারেক রহমান আমার ঢাকা 12-তে তিনি আমার এই নির্বাচনী জনসভাতে 8ই ফেব্রুয়ারিতে সন্ধ্যাবেলা এই যে আমাদের এখানে পলিটেকনিক স্কুলে বড় মাঠে তিনি যখন এলেন, সেখানেও তিনি হ্যাঁ ভোটের পক্ষে তিনি কথাটা বললেন। ফলে মানুষ যখন রায় দিল, 5 কোটি মানুষ বা 69% মানুষ, আমি মনে করি এটা একটা অর্জন ছিল। কারণ যে পার্লামেন্টে বিএনপির এখন প্রায় 248 জন সম্ভবত এখন সদস্য, নারী সদস্য সহ, এবং বিএনপির 8-9টা গুরুত্বপূর্ণ প্রশ্নে নোট অফ ডিসেন্ট থাকার পরে, দুটো ইম্পর্ট্যান্ট একটা মানে গ্যারান্টি ক্লজের মতন অবস্থা থাকার পরে এই পার্লামেন্ট যদি গণভোটের রায় অনুসারে যদি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করত, বিপুল সংখ্যাগরিষ্ঠতা, এইটুকু ঝুঁকি নেওয়া দরকার ছিল। এটাকে বিএনপির বিরুদ্ধে, বিএনপি সংস্কারের বিরুদ্ধে এরকম একটা অপপ্রচারের জায়গাটা কিছুটা তৈরি করা হয়েছে। এখন এর একটা বিএনপির জন্য ফেরার জায়গাটা, এখন তো ওটার আর সুযোগটা নাই। কিন্তু যেটা আছে, জুলাই সনদে বিএনপি যে বলছেন অক্ষর অক্ষর তারা বাস্তবায়ন করবেন, আমরা দেশবাসী সবাই এখন অপেক্ষা করবে, সংবিধান সংশোধনী কমিটি আলোচনা করবে এবং তারা এটাকে
অষ্টাদশ সংশোধনের বিল আকারে যখন যারা উত্থাপন করবেন, প্রত্যেকটা সনদের বিএনপি যেগুলোতে একমত হয়েছেন বা আমাদের বন্ধুরা অনেকে আমরা একমত হয়েছি, বিএনপির বাইরেও কিছু প্রশ্ন আমি দেখছি তাদের নির্বাচন ইশতেহারে আরও কিছু প্রশ্ন তারা যুক্ত করতে পারেন। আমি মনে করি এটা যদি তারা আগামী পার্লামেন্টে যদি উত্থাপন করেন, তখন এখন যারা বিএনপিকে যারা রাজনৈতিকভাবে অভিযুক্ত করছেন সেই জায়গায় তখন তাদের এই অভিযোগ করার যে রাজনৈতিক পুঁজি যেটা রসদটা কিন্তু শেষ হয়ে যাবে আর কি। তো বিএনপির এই জায়গাটা একটু বিবেচনার মধ্যে রাখা। আর আমি 20 তারিখে বলেছিলাম যমুনাতে যে আমি দেশব্যাপী আমি সরকারকে দেখছি, কিন্তু আমি তো একটা রাজনৈতিক দল হিসেবে আমি তো বিএনপিকে দেখছি না। আমি বলেছিলাম মাঠটা কি আপনারা জামাতার এনসিপির জন্য মাঠটা কি আপনারা ছেড়ে দিলেন কিনা? মাননীয় প্রধানমন্ত্রী বললেন সাইফুল ভাই এটা হবে কেন? আমি বললাম আমি দেখছি না। যেটা আমি পরের দিন যেটা 4 তারিখে 4 আগস্টে বিএনপির উদ্যোগে যে জুলাই অভ্যুত্থান বার্ষিকী উপলক্ষে যে আলোচনা, সেখানেও কথাটা আমি আবার উল্লেখ করেছি। কারণ আমাদের রাষ্ট্র রাজনীতিতে কেবলমাত্র সরকার দিয়ে দেশ চালানো যাবে না। সরকার নিশ্চয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা তো লিড করবেন সকল ব্যাপারে, কিন্তু পাশাপাশি সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, সোশ্যালি, কালচারালি আপনাকে রাজপথে আপনাকে সক্রিয় থাকা দরকার। মানুষের সঙ্গে যে অর্গানিক রিলেশনশিপ, একদিকে সরকার একটা রাজনৈতিক দল যত ক্লোজলি মিশতে পারবে, প্রতিটা ব্যক্তির কাছে পৌঁছতে পারবে, সরকারের পক্ষে অনেক সময় সেটা সম্ভব নাও হতে পারে। এই জায়গাটা আমার মনে হচ্ছে যে বিএনপি এখন আপ টু দ্য মার্ক করছে না। আর গুরুত্বপূর্ণ যেটা বলে শেষ করি, বিএনপির যুগপথের শরিক যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে যে 42টা দল এবং যাদেরকে ঐক্যবদ্ধ করবার ক্ষেত্রে আমার বন্ধুদের সাথে যেখানে আমাকেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়েছে, সবচেয়ে দুর্যোগে সবচেয়ে কঠিন বিপদের সময়, গত 5 মাস 6 মাসে বা 20 জুলাইয়ের আগে এই রাজনৈতিক দলগুলোর সাথে বিএনপির এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে। এবং আজকে আমাকে গত 2 দিন ধরে জিজ্ঞেস করছে, আমি বললাম যে এই দূরত্বটা 20 জুলাইয়ের ওই বৈঠকের মধ্য দিয়ে হয়তো প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন একটা কাটিয়ে ওঠার জন্য। তিনি অনেকগুলো কথা তিনি বলেছেন, খুব ইতিবাচক কথা বলেছেন। এমনকি এই যে রাষ্ট্রপতি নির্বাচন, আমাকে গত 2 দিন ধরে কথা বলছেন বিএনপি আপনাদের সাথে কোনো আলাপ আলোচনা করলেন কিনা। আমি বললাম হঠাৎ করে এই প্রশ্ন করছেন কেন? বললাম যে এটা তো ভোট দেবেন তো পার্লামেন্ট মেম্বাররা। আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি দুর্ভাগ্যজনকভাবে আমি নিজে জিততে পারিনি, বা আমার দলের এই মুহূর্তে কোনো সংসদ সদস্য নাই, বা অধিকাংশ যুগপথের শরিকদের কোনো মেম্বার নাই। কিন্তু যে প্রশ্নটা যেটা বললেন, কিন্তু আপনাদের সঙ্গে বসবে, কথা বলবে। তো আপনি যদি যদি লম্বা পথ যেতে চান, এই রাজনৈতিক ক্ষেত্রে আমি মনে করি যথেষ্ট প্রজ্ঞা দূরদর্শিতার পরিচয় দিতে পারছে না। আমি আশা করি সামনে অনেক অনেক বড় বড় চ্যালেঞ্জ আছে। পার্লামেন্টের ভেতরে যেমন বিএনপিকে এক ধরনের ঐক্য গড়ে তুলতে হবে, পার্লামেন্টের বাইরে কেবল রাজনৈতিক দল না, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, নাগরিক সংগঠন, সবাইকে মানুষকে আস্থার মধ্যে নিয়ে আপনাকে এই পথে হাঁটতে হবে। তাদের রাজনৈতিক ইশতেহার দেখেন নির্বাচনের আগে, যেখানে সংস্কারের কোনো কথা তারা বলেনি। তাইলে দেখেন যাদের স্বৈরাচার পতনের আন্দোলন পর্যন্ত যাদের কোনো ভূমিকা ছিল না, যেটা সাইফুল ভাই বলছেন, আমি প্রায় সময় বলে থাকি, যাদের জন্ম হলো 5ই আগস্টের পরে, তারা এখন কি হলেন? রেফারেন্ডামের জন্য মুরব্বি সেজে গেলেন। তারা কি করলেন? সংস্কারের জন্য। সাইফুল ভাইয়ের সাথে আমার একটু হালকা দ্বিমত আছে এই কারণে যে দেখুন, বিএনপি 2026-এর সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে কেবলমাত্র সংবিধান অনুসারে। আর সংস্কার প্রস্তাবের যে প্রস্তাবনাগুলো ছিল সেগুলোর কোনো আইনি কাঠামো বা আইনি রূপ তখনও ধারণ করেনি। এবং বিএনপির ইশতেহারে এবং সংস্কারের প্রস্তাবনায় যেটা ছিল, যেহেতু নির্বাচন হচ্ছে সংবিধান অনুসারে, সে কারণে আপনি লক্ষ্য করবেন বিএনপি কোনোভাবেই আপনার এই সংস্কারের যে মূল কথাটা একদম একটা লাইন যেটা উপরে লেখা, সেটা হলো যে নির্বাচনে যারা জয়ী হবে তারা সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধান সহ দেশের যে সকল প্রতিষ্ঠানগুলো এই দেশের স্বৈরাচার সরকার খোকলা করে দিয়ে গেছিলেন, আপনি দেখবেন ম্যাডাম খালেদা জিয়া 30 দফা দিলেন। জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে প্রথম ম্যাডামের সংসার জনাব তারেক রহমানের 30 দফা, যেটা পরবর্তী সময় তার সমমনা রাজনৈতিক দলের সঙ্গে মিলিয়ে যেটাকে 31 দফা, অর্থাৎ ওনাদের কিছু ছেড়ে দিয়ে 31 দফায় আসলেন। আপনি দেখেন যেই জুলাই সনদে যে সকল সংস্কারের কথা বলা আছে, এই 31 দফার মধ্যে তার কোনটা নাই বলেন? তার প্রত্যেকটা আছে।
অথচ আপনি যারা আজকে এই সংস্কার, তাইলে দেখেন জুলাই সনদ বাস্তবায়নের আগেই বিএনপি জাতির কাছে উপস্থাপন করেছিল যে আমরা সংস্কার করব সংবিধান, আমরা সংস্কার করব। 2026 সংসদের 2টা অধিবেশন হয়েছে। আর প্রথম সংবিধানে আপনি দেখেন যতগুলো অর্ডিন্যান্স ছিল তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নাই বা স্বল্প সময় পরীক্ষা করে আইনে রূপান্তর করা যায়, সেগুলো ইতিমধ্যেই আইন হিসাবে রূপান্তর করা হয়েছে। এবং সেখানে দেখবেন সংসদের তার একটা আইনেও সংসদে বসে এই আজকের যারা বিরোধী দল ময়দানে যারা ফাঁকা আওয়াজ দিয়ে গরম করে, তারা সংসদে বসে কিন্তু একটা আইন পাশ করার কোনো বিরোধিতা করে নাই, একদিন ওয়াক আউট করে নাই। তাহলে দেখেন যে বিএনপি কিন্তু ধারাবাহিকভাবে, হ্যাঁ সাইফুল ভাই যেটা বলেছে এটা খুব স্বাভাবিক, সরকার যখন এসে যায়, জনগণ নির্বাচন করে কোনো রাজনৈতিক দলকে যখন সরকারে মনোনয়ন দেয়, সরকারের রূপ ধারণ করে, তখন এইটা সরকার যেমন সরকারের কাজ করবে, সরকারের পক্ষে রাজনীতি করা আসলেই দুরূহ। এবং এই দুইটা যারা রক্ষা করতে গেছে সেটা তাদের জন্য খুবই বিব্রতকর হয়েছে। সেই জন্য সরকারকে 5 বছরের জন্য মানুষের কাছে যেমন ওয়াদা দিয়ে আসছে যে আমরা মানুষের এইভাবে উন্নয়ন করব, দেশের অর্থনীতি, সামাজিক, ধর্মীয়, গণতান্ত্রিক, মানে সকল যেগুলা মানুষের সেগুলা। কিন্তু সরকার যদি মনে করে সরকার রাজনৈতিক দল সরকারে বিলীন হয়ে যাবে, তাহলে আমাদের জন্য যেটা উনি বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে এবং সমমনা থেকে নির্বাচিত একটা কিছু মানুষ রাষ্ট্র ক্ষমতায়, একে দল অ্যাজ এ হোল কিন্তু রাষ্ট্র ক্ষমতায় নয়। তাহলে এই দলটায় যারা অধিকাংশ, কেন আমি বলবো প্রায় সবাই ক্ষমতার বাইরে, তারা যদি তাদের রাজনীতি পরিহার করে অথবা রাজনৈতিক দল যদি ক্ষমতার দিকে তাকিয়ে নিজেদের অজান্তে ক্ষমতায় ঢুকে যায় বা ঢুকানোর প্রবণতায় লিপ্ত হয়, তাহলে যেটা হবে একসময় রাজনীতি শূন্য হবে। এবং আপনি যে কথা, খুব মূল্যবান একটা প্রশ্ন আপনি করেছেন, সেটা হলো যে উন্নয়ন, বা সাইফুল ভাইও বলেছেন উন্নয়ন সামনে রেখে মানুষের যে সকল অধিকার, সেগুলোর বিকল্প হিসাবে উন্নয়নকে কখনো কোনো জাতি বিশ্বে গ্রহণ করেনি। এগুলো মানুষের ফান্ডামেন্টাল, মানুষের মৌলিক অধিকার। উন্নয়ন মানুষের প্রচেষ্টায় হবে মানুষের জন্যে। কিন্তু উন্নয়ন যদি আপনি মনে করেন আপনার গণতন্ত্রের বিকল্প হবে, উন্নয়ন যদি মনে করেন আপনার কথা বলার স্বাধীনতার বিকল্প হবে, উন্নয়ন যদি বলে মানুষের মানবাধিকারের বিকল্প হবে, তাহলে সেই উন্নয়ন কিন্তু বেশি দিন টিকে নাই। এবং সেই উন্নয়নের ধোঁয়া তুলে এই যে স্বৈরাচারের যে পতন হয়েছে 5ই আগস্ট, এটা হলো আমাদের জীবনের সবচেয়ে একটা উৎকৃষ্ট উদাহরণ। সেই জন্য আমি মনে করি, এবং এটা নিশ্চিত আমাদের নিরাশ হওয়ার আসলে আমি কিছু দেখছি না। আমি অত্যন্ত আশাবাদী মানুষ যারা আজকে মাঠে ময়দানে, এবং এটা মনে করবেন যারা বিরোধী দল তারা একটু আগে, এই আঙ্গুলোচন ব্যক্তির দলের আমি পরে খুঁজে দেখলাম তাদের একজনও শহীদ হয় নাই, তাদের একজনও মারা যায় না, কিন্তু 1400 শহীদের মালিক হয়ে গেলেন উনি। এই যে বক্তব্যগুলো কিছু কিছু মানুষ দেখবেন, আমি আরও একটা কথা না বলে পারছি না, স্বঘোষিত কিছু সাংবাদিক দেশে থাকতে না পারে পালিয়ে গেছিলেন এই দেশ থেকে, সেই মানুষরা আজকে কি করে, হঠাৎ অতি বিপ্লব, মানে রাস্তা খুঁজে কোন জায়গায় গেলে খুব অল্প সময় নিজেকে জাহির করা যাবে। অতীতে এক সময় দেখেছি পাকা পাকা কথা বলে বিএনপির ঘাড়ে চড়েছিলেন, বিএনপি থেকে ফয়দা নিয়ে বিএনপির বিরুদ্ধে তারা নেমে গেছে। এখন এই সকল মানুষরা আসলে এরা হলো সুবিধাভাগী, মৌসুমি, এরা প্রত্যেক সময় মৌসুম খোঁজে শিকারের জন্য। এবং আপনি দেখবেন তারা যখন কথা বলে, এবং এদের এক সময় কথাগুলো যা মানে এখন আজকে সংসদে যারা বিরোধী দল আছে তাদের সঙ্গে মিলে যায়, তাদের কথা শুনে মনে হয় যে তারা সারা দেশে আর কেউই ছিল না। সরকার 16 তারিখে 6 মাস শেষ করবেন। আমি 6 মাসে যদি আমি ব্রিফলি যদি একটু পেছনে তাকাই, মানুষের প্রত্যাশাটা বেড়েছে সরকারের প্রতি, বিশেষ করে সরকার প্রধান এবং তার টিম নিয়ে। যদি সরকার প্রধানের দৌড়ের সাথে তার সহকর্মীরা সবাই ঠিক তাল মিলাতে পারছেন, এরকম হয়তো দেখা যাচ্ছে না। একটা চেষ্টা আছে, উদ্যোগ আছে, সরকার যে ঐকান্তিক একটা প্রচেষ্টা আছে, এটা দেখা যাচ্ছে। কিন্তু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি যেটা দেখছি, যেমন ধরুন বাণিজ্য চুক্তির ব্যাপারে, যে চুক্তিটা আমি মনে করি পার্লামেন্টে রিভিউ হওয়া দরকার, আলোচনা হওয়া দরকার। কারণ এই চুক্তিটা যদি অ্যাজ ইট ইজ থেকে যায়, একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসাবে অন্যান্য ডেভেলপমেন্ট পার্টনার, আমরা বড় বড় শরিকদের সাথে ইন্ডিপেন্ডেন্টলি আমাদের মর্যাদা, অর্থনৈতিক সার্বভৌমত্ব রেখে অর্থনৈতিক বাণিজ্য চুক্তি করাটা বেশ কঠিন। এটা আমি 20 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও আমার একটু খাবার টেবিলে এটা নিয়ে একটু আলোচনা হয়েছিল। তিনি বললেন আমাদের ক্লজ আছে, আমরা নিশ্চয়ই এটাকে প্রয়োজন বোধে সেখানে এটাকে হয়তো রিভিউ করা যাবে। এই মুহূর্তে বাংলাদেশ, আমি দেখছি যে আমাদের জ্বালানির একটা বড় সংকটের মধ্যে আমরা আছি। সেটা নিয়ে আমি মনে করি সরকারের 6 মাস পার হয়েছে। এখন আওয়ামী লীগের কথাটা যদিও
তার কিছুটা লেগেছে সরকারকে এখনও বহন করতে হচ্ছে, কিন্তু এটা সাফিসিয়েন্টলি সরকারের জন্য এটা কিন্তু এক্সকিউজ হবে না। সরকারকে আমি মনে করি স্বল্প, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী গোটা জ্বালানি সংকটের ব্যাপারে একটা বিশ্বাসযোগ্য একটা পরিকল্পনা, একটা উদ্যোগ থাকা দরকার। এবং আমি এটাও আপনার অনুষ্ঠানের মধ্যে বলতে চাই, এই সেক্টরটা কোনোভাবেই কেবলমাত্র মুনাফালোভী কোনো ব্যবসায়ী কোম্পানির কাছে আপনি ছেড়ে দিতে পারেন না। পৃথিবীর, আমি আজকে সময় নিয়ে, অনেক দেশ আছে যে দেশে কেবলমাত্র জ্বালানি সংকটের কারণের জন্য সরকারের পতন হয়েছে, সরকার বিপদগ্রস্ত হয়েছে, এবং এরা অনেক সময় তারা সরকারকে জিম্মি করে ফেলে, জনগণকে তারা জিম্মি করে ফেলে। সুতরাং জ্বালানি বা খাদ্যের মতন এরকম কিছু গুরুত্বপূর্ণ খাত আছে, সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকারের জায়গাটা বিবেচনা করা দরকার। মানুষের জানমাল, জীবন জীবিকা, বিশেষ করে শ্রমজীবী সাধারণ মানুষ অনেক কষ্টের ভেতরে আছে, ফলে মানুষের দ্রব্যমূল্যটা বাড়ছে, জীবনযাত্রার ব্যয়টা বাড়ছে, প্রকৃত আয়টা মানুষের বাড়ছে না। সুতরাং আমরা আশা করব সরকার এখানে বিনিয়োগের ব্যাপারে উদ্যোগ চলছে। এই বিনিয়োগ যেমন এফডিআই আসার যেমন একটা সুযোগ তৈরি হয়েছে, আমাদের অভ্যন্তরীণ এখানেও অনেক একটা বড় বিনিয়োগের সুযোগটা আছে। আমাদের এন্টারপ্রেনারদেরকে উৎসাহী করা দরকার, তাদেরকে প্রণোদনা দেওয়া দরকার, তাদেরকে বিনিয়োগ মানে আমার কর্মসংস্থানের যে পুরো প্রশ্নটা, আমি মনে করি এগুলোর ক্ষেত্রে এসে সরকারের এই জায়গাটা করা। আর রাজনৈতিক দিক থেকে সরকারকে আগামী 6 মাসে সরকার তারা কী অর্জন করতে, তো এই জায়গাটা যদি আমি মনে করি পরিকল্পনাগুলো করেন। আর মানুষ এখনও পর্যন্ত সরকারকে কিন্তু মানুষ দেখছেন, সময় দিতে মানুষ রাজি আছেন, কিন্তু অনন্তকাল মানুষ কিন্তু সময়টা দেখবে না। মানুষ তার সার্ভিসগুলো হাতে হাতে মানুষ কিন্তু দেখতে চাইবে। আমি মনে করি সরকারের কমিটমেন্ট আছে, তারা যদি রাজনৈতিক সিদ্ধান্ত নেন, আমি বিশেষ করে এই বাজেটও বাস্তবায়ন করা সম্ভব। এবং আমরা একটা জনপ্রত্যাশাকে বাড়িয়ে বাংলাদেশ আগামী 6 মাস 1 বছরে গণতান্ত্রিক উত্তরণের একটা গুরুত্বপূর্ণ ধাপে আমরা যেতে পারবো। আমি মনে করি সরকার যদি প্রজ্ঞা দেখাতে পারেন, তাহলে কিন্তু আমি মনে করি মানুষ সরকারের সাথে মানুষ হাঁটতে চাইবে। সেটা গ্যাস বলেন, জ্বালানি বলেন, এবং খাদ্যের বলেন, বা আইনশৃঙ্খলার অবনতি বলেন, এই সবগুলো বিএনপি উত্তরাধিকারী সূত্রে পেয়েছে। এখন এই সবগুলোকে বিএনপিকে অ্যাড্রেস করতেছে, সময়টা অত্যন্ত অল্প সময়। আমি মনে করি আপনি এখানে সবচেয়ে বড় কথা হলো বিএনপির বিষয়ভিত্তিক চিহ্নিত করে তাতে সমাধানের কি উদ্যোগ গ্রহণ করেছে, এবং সেটা কিন্তু ইতিমধ্যে জনগণের কাছে পরিষ্কার। আপনি লক্ষ্য করবেন মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের জীবন ব্যবস্থা অতি সাধারণ। আপনি লক্ষ্য করবেন সবাই ইতিমধ্যে আমরা জেনে গেছি যে এর আগে স্বৈরাচার একজন প্রধানমন্ত্রী, তার দৈনিক খাবার খরচ ছিল 10 লক্ষ টাকা। খেয়াল করেছেন আপনারা? আর এখনকার মাননীয় প্রধানমন্ত্রী খাবার খরচ আপনি লক্ষ্য করবেন যে সেটা একজন সাধারণ মানুষের খাবার দৈনিক যেটা, তার চাইতেও কমের দিকে আমরা লক্ষ্য করছি। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আজকে দেশের মানুষের সমস্যা বুঝেন, তিনি চিহ্নিত করেছেন সমস্যা, অ্যাড্রেস করার জন্য তার ব্যক্তিগত উদ্যোগ তথা ক্ষেত্র বিশেষে আপনি দেখবেন বিশেষ ইতিমধ্যেই কিন্তু অনেক ক্ষেত্রে, যেমন জ্বালানি, তারপর বিদ্যুৎ, এইসব ক্ষেত্রে কিন্তু বিশেষায়িত ব্যক্তিদের মানে এক্সপার্ট ব্যক্তিদেরকে দিয়ে কিন্তু কমিটি করা হয়েছে, তারা এইটার উপরে কাজ করছেন। আরেকটা জিনিস যেটা বলেছেন একটু আগে সাইফুল ভাই বলেছেন, আপনারও বক্তব্য আমারও, রাজনীতির মাঠে যাদেরকে আমরা সরব দেখছি, আপনি নিশ্চিত থাকতে পারেন খুব অচিরেই আপনি দেখবেন বিএনপি তার রাজনৈতিক ময়দানে সরব হবে। এবং বিএনপির সারা জীবনের ধর্মই হলো যে যত প্রতিকূল পরিবেশ হোক, বিপক্ষের রাজনীতি যতই মানে কি বলবো কুৎসিত হোক না কেন। ধন্যবাদ। গত কয়েক মাসে অর্থনীতির আলোচনা বা এই বাজেটের আগে বা পরে আলোচনায় বলেছি যে টাকা কোথায়, রাষ্ট্র পরিচালনা, এই প্রশ্নটা এখন মৌলিক প্রশ্ন যে রাজনীতিটা কোথায়। উন্নয়ন দিয়ে একটা সরকার শেষ পর্যন্ত জনপ্রিয় থাকতে পারে না, টিকেও থাকতে পারে না, অনেক সময় আলোচনার মধ্যে এসছে। কিন্তু উন্নয়ন, অগ্রগতি এগুলো দরকার, নিঃসন্দেহে দরকার। একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে, রাজনৈতিক শক্তি, কারণ রাষ্ট্র পরিচালনাটা একটা রাজনৈতিক বিষয়, সেখানে দলটা গুরুত্বপূর্ণ, তার রাজনীতিটা গুরুত্বপূর্ণ। এবং বর্তমান সরকারের যে বিরোধী পক্ষ আছে, সেই শক্তি যারা এখন দৃশ্যমান এবং দৃশ্যপটের বাইরে যারা আছেন, দুটোই কিন্তু একেবারে শক্তিহীন নয়, এবং তাদের ভালো মন্দ সব দিকেই জনগণের দেখা এবং বোধ করি ক্ষমতাসীনদেরও দেখা। তাদেরকে মোকাবেলা খুব একটা সহজ যে হবে আগামী দিনগুলোতে, সেটা মনে করবার কোনো কারণ নেই। এবং এই জায়গায় রাজনীতিটা দরকার, সংগঠন হিসেবে বিএনপির দরকার। অবশ্যই সংগঠন মানে এই নয় যে তারা প্রতিপক্ষকে বা বিরোধী পক্ষকে লাঠি সোটা হাতে বা চাপাতি হাতে মোকাবেলা করবেন, সেটা আমাদের কারোই প্রত্যাশিত। একই সঙ্গে বিএনপির যারা মিত্র শক্তি হিসেবে গত কয়েক বছর রাজপথে ছিলেন,
সুখে দুঃখে পাশে ছিলেন। এমনকি যে 31 দফার যে কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি, সেটা বাস্তবায়নের সঙ্গে সম্মিলিতভাবে অঙ্গীকারবদ্ধ, তাদেরকেও একসঙ্গে থাকতে হবে এবং তাদেরকে একসঙ্গে রাখবার মূল দায়িত্বটা ক্ষমতাসীন দল মানে প্রধান দল বিএনপির এবং সরকারের। কাজে এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং শুধুমাত্র পলিসি দিয়ে, নীতি কথা দিয়ে রাষ্ট্র চলে না। সার্ভিস বা সেবা চাইবে, মানুষ ডেলিভারিটা দেখতে চাইবে। কাজেই সরকারকে ডেলিভারি করতে হবে, রাষ্ট্রটাকে একটা ডেলিভারি স্টেট বানাতে হবে। শুধুমাত্র কথা দিয়ে, মিষ্টি কথা আসলে চিরা ভেজে না, কতক্ষণ শুনতে ভাল লাগে, একটা পর্যায়ে সেটাও শুনতে ভাল লাগে না, এটা মাথায় রাখতে হবে। এবং সরকারকে আসলে এই যে আজকে এনার্জি ক্রাইসিসটা, এনার্জি সিকিউরিটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।